হ্যালো এভরিওয়ান। আগের দিন আমরা আলোচনা করেছিলাম ষোড়শ মহাজনপদ এবং মগধ সাম্রাজ্যের উত্থান। মগধ সাম্রাজ্যের উত্থানের মধ্যে হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ এবং নন্দ বংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মৌর্য সাম্রাজ্যের উত্থান ও পতন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি এখান থেকে তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, প্রথম পয়েন্ট, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধননন্দ। নন্দ বংশের শেষ রাজা ধননন্দ ধননন্দকে পরাজিত করে এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করে কে? এই চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহায়তায়, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ওকে, এই মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন অশোক এবং শেষ রাজা হলেন বৃহদ্রথ। তাহলে প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ রাজা অশোক এবং শেষ রাজা বৃহদ্রথ। নেক্সট, এই মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা কি থেকে জানতে পারি? মুদ্রা রাক্ষস থেকে জানা যায় মৌর্যরা নন্দ বংশের সঙ্গেই যুক্ত। এই মুদ্রা রাক্ষস কার লেখা? ইসাক দত্তের লেখা। বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস থেকে আমরা জানতে পারি এই মৌর্যরা নন্দ বংশের সঙ্গে যুক্ত এবং নন্দরা তাদের বৃষাল বা কুলহীন বলে ডাকত। তাহলে মৌর্যরা কিন্তু নন্দ বংশের সঙ্গেই যুক্ত ছিল এবং শেষ পর্যন্ত তারা নন্দ বংশকে ধ্বংস করে দেয় এবং তারপর থেকে তারা সিংহাসনে বসে মৌর্য সাম্রাজ্যের উত্থান ঘটায়। ঠিক আছে, নেক্সট, নন্দ বংশ উচ্ছেদ করে মগধের ইতিহাসে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়। তাহলে কোন বংশের পর মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়? নন্দ বংশের পর। এই যুগের ইতিহাসের উপাদান হিসেবে, মানে এই মৌর্য সাম্রাজ্য সম্পর্কে কোন কোন উপাদান থেকে আমরা জানতে পারি সেগুলো দেখে নাও। কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, সোমদেব ভট্টের কথা সুরেশ সাগর, ক্ষেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জরি। তাহলে এইসব গ্রন্থ থেকে মৌর্য বংশ সম্পর্কে জানা যায়। তাহলে বৃহৎ কথা মঞ্জরি কার লেখা? ক্ষেমেন্দ্রের লেখা। কথা সুরেশ সাগর কার লেখা? সোমদেব ভট্টের। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের। অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য। ওকে, এছাড়া প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে সম্রাট অশোকের অসংখ্য শিলালিপি, স্তম্ভলিপি ও কলিঙ্গরাজ খারবেলের হস্তি গুম্ফা লিপি বা হাতি গুম্ফা লিপি, শক রাজা রুদ্র দামনের জুনাগড় লিপি আমাদের নানাভাবে সাহায্য করে। তাহলে হাতি গুম্ফা লিপি কার লেখা? কলিঙ্গরাজ খারবেলের লেখা। এবং জুনাগড় লিপি কার লেখা? শক রাজা রুদ্র দামনের লেখা। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল ছিল 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় সম্পর্কে নানা মত প্রচলিত আছে। পুরাণের মতে তিনি শূদ্র গর্ভোদ্ভব ছিলেন। মাতা অথবা মাতামহী মুরা ছিলেন নন্দবংশ এক রাজার শূদ্র পত্নী। মুরার নাম থেকে এই বংশ মৌর্য বংশ নামে পরিচিত। ঠিক আছে, তাহলে মৌর্য বংশের নামকরণটা কিভাবে হয়েছে? চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন শূদ্র শূদ্র তার মাতা বা মাতামহীর নাম ছিল মুরা এবং এই মুরার নাম থেকেই নাম হয়েছে মৌর্য বংশ। এবং এই মুরা কে ছিলেন? নন্দ বংশ এক রাজার পত্নী। ঠিক আছে, নেক্সট, বৌদ্ধ গ্রন্থ অনুসারে তিনি হিমালয়ের পাদদেশ পিপ্পলি বন নামক স্থানের মৌর্য নামে এক প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান। মানে চন্দ্রগুপ্ত মৌর্য এক ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান, মৌর্য নামে এক প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর।
মৌর্য নাম থেকে তার প্রতিষ্ঠিত রাজবংশ মৌর্য বংশ নামে পরিচিত। এটা জানা যায় বৌদ্ধ গ্রন্থ থেকে। তাহলে এই মতামতটা হলো বৌদ্ধ গ্রন্থ অনুসারে, এবং পুরাণের মতে মুরার নাম থেকে মৌর্য বংশ হয়েছে, এবং বৌদ্ধ গ্রন্থ অনুসারে মৌর্য নাম থেকে তার প্রতিষ্ঠিত রাজবংশ মৌর্য বংশ হিসাবে পরিচিত। বিভিন্ন জৈন গ্রন্থ, পালি সাহিত্য ও কৌটিল্যের অর্থশাস্ত্র চন্দ্রগুপ্তকে অভিজাত ও ক্ষত্রিয় রূপে বর্ণনা করেছেন। বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্তের পিতা যুদ্ধে নিহত হলে তার মা শিশু চন্দ্রগুপ্তকে নিয়ে মগধের রাজধানী পাটলিপুত্রে আশ্রয় গ্রহণ করেন। তাহলে বৌদ্ধ গ্রন্থ থেকে কি জানা যায়? চন্দ্রগুপ্তের পিতা যখন যুদ্ধে নিহত হয় তখন চন্দ্রগুপ্তের মা চন্দ্রগুপ্তকে নিয়ে, শিশু চন্দ্রগুপ্ত অর্থাৎ চন্দ্রগুপ্ত ছোট ছিল, শিশু চন্দ্রগুপ্তকে নিয়ে মগধের রাজধানী পাটলিপুত্রে আশ্রয় গ্রহণ করেন। কথিত আছে যে এ সময় চাণক্য নামে নন্দ শাসন বিদ্বেষী জনৈক বিচক্ষণ ব্রাহ্মণ তার মধ্যে নানা রাজোচিত লক্ষণ ও গুণাবলী লক্ষ্য করে, মানে চন্দ্রগুপ্তের মধ্যে এই রাজোচিত লক্ষণ এবং গুণাবলী লক্ষ্য করে তাকে তক্ষশিলায় নিয়ে যান। তাকে কোথায় নিয়ে যান? তক্ষশিলায়, মানে চন্দ্রগুপ্তকে, এবং রাজনীতি ও যুদ্ধবিদ্যায় সুশিক্ষিত করে তোলেন। এই চাণক্যই হলেন ইতিহাস খ্যাত বিশিষ্ট কূটনীতিজ্ঞ, অর্থাৎ কূটনীতি পরায়ণ ছিলেন কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, তাহলে কৌটিল্যের অপর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত বা চাণক্য। ওকে, নেক্সট। গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণকালে তরুণ চন্দ্রগুপ্ত, যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করে, আলেকজান্ডার ভারতে এসেছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে এসেছিল, পশ্চিম ভারতে। তখন যে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল, তখন তরুণ চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করে নন্দ বংশের উচ্ছেদের জন্য তার সাহায্য প্রার্থনা করে। নন্দ বংশ ধ্বংস করে দেওয়ার জন্য আলেকজান্ডারের কাছে যান এবং সাহায্য প্রার্থনা করেন তার কাছে। আলেকজান্ডার তার নির্ভীক আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার নির্দেশ দেন, মানে চন্দ্রগুপ্ত মৌর্যকে হত্যা করার নির্দেশ দেন। কিন্তু চন্দ্রগুপ্ত পলায়নে সক্ষম হন, অর্থাৎ চন্দ্রগুপ্ত তখন পালিয়ে যায়। অতঃপর বিন্ধ্যের অরণ্য সংকুল অঞ্চলে বসবাসকারী উপজাতিদের নিয়ে তিনি একটি সেনাদল গঠন করেন। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, বিন্ধ্যের অরণ্য সংকুলে বসবাসকারী উপজাতিদের নিয়ে তিনি একটি সেনাদল গঠন করেন এবং চাণক্যের সাহায্যে মগধের সিংহাসন দখল করেন। কত খ্রিস্টাব্দে? 324 খ্রিস্টপূর্বাব্দে। এবং 324 খ্রিস্টপূর্বাব্দ থেকেই এই মৌর্য বংশের প্রতিষ্ঠা বা শাসনকাল শুরু হয়। মগধ রাজ্য বলতে তখন পাঞ্জাবের সীমানা থেকে দক্ষিণে গোদাবরী পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগকে বোঝাতো। ওকে, মৌর্য বংশের প্রতিষ্ঠা কবে হয়? 324 খ্রিস্টপূর্বাব্দে চাণক্যের সাহায্য নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে পরাজিত করে। এরপর চন্দ্রগুপ্ত উত্তর পশ্চিম ভারতে গ্রিক শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর গ্রিক অধিকৃত ভারতবর্ষে ভারতীয়রা গ্রিক শাসকদের হত্যা করে। তাহলে আলেকজান্ডার মৃত্যু কবে হয়? 323 খ্রিস্টপূর্বাব্দে। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়। মৃত্যু হলে ভারতবর্ষটা তারা গ্রিকরা অধিকার করেছিল, সেই গ্রিকদের শাসকদের হাত থেকে মুক্ত করে। ঠিক আছে, গ্রিক শাসকদের হত্যা করে দাসত্ব মুক্ত হয়, অর্থাৎ ভারতীয়রা গ্রিকদের কাছে দাস হয়েছিল, সেই দাসের থেকে মুক্ত হন 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর। এই মুক্তিযোদ্ধার নায়ক ছিলেন সান্ড্রোকোট্টাস বা চন্দ্রগুপ্ত।
তাহলে গ্রিকদের হাত থেকে যে ভারতবর্ষ মুক্ত হয়, এর নায়ক কে ছিলেন বা এই মুক্তির যোদ্ধার নায়ক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যকে সান্ড্রোকোট্টাস বলা হয়। ওকে, গ্রিকদের হাত থেকে ভারতবর্ষদের দাসত্ব মুক্ত করে সেই উপলক্ষে চন্দ্রগুপ্তকে সান্ড্রোকোট্টাস বলা হয়। এটা চন্দ্রগুপ্তের উপাধি বলতে পারো, সান্ড্রোকোট্টাস। এইভাবে তিনি সিন্ধু প্রদেশ ও পাঞ্জাব জয় করে উত্তর পশ্চিম ভারতে আলেকজান্ডার প্রতিষ্ঠিত গ্রিক উপনিবেশগুলি অধিকার করেন। নেক্সট ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, প্রতিটা লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য তার সেনাপতিদের মধ্যে ভাগ হয়। সিরিয়া ও ভারতবর্ষ সেনাপতি সিলুকাস, সিরিয়া এবং ভারতবর্ষ সেনাপতি সিলুকাস এর ভাগে পড়ে। তাহলে কার কার মধ্যে ভাগ হয়? মানে আলেকজান্ডারের যে সেনাপতি ছিল সিরিয়া এবং সেলুকাস, তার মধ্যে ভাগ হয়। এই অংশগুলি পুনরুদ্ধারের উদ্দেশ্যে তিনি ভারতবর্ষ আক্রমণ করলে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাসের যুদ্ধ হয়। কবে হয়? 300 খ্রিস্টপূর্বাব্দে সেলুকাসের সঙ্গে যুদ্ধ হয়, যা ব্যাটেল অফ লাইব্রেশন নামে পরিচিত। মানে চন্দ্রগুপ্তের সঙ্গে যে সেলুকাসের যুদ্ধ হয় সেটা কি নামে পরিচিত? ব্যাটেল অফ লাইব্রেশন নামে পরিচিত। সেলুকাস যুদ্ধে পরাজিত হয় এবং তার কন্যা হেলেন, তাহলে হেলেন কার কন্যা? সেলুকাসের কন্যা। সেলুকাস যুদ্ধে পরাজিত হয় চন্দ্রগুপ্তের কাছে এবং তার কন্যা, অর্থাৎ এই সেলুকাসের কন্যা হেলেন এর সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ দেন। ঠিক আছে, তাহলে সেলুকাসের কন্যার না হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ হয়। সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্থিনিস নামে একজন গ্রিক দূতকে পাঠান। তাহলে চন্দ্রগুপ্তের রাজসভায় কাকে পাঠান? মেগাস্থিনিসকে। ঠিক আছে, সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্থিনিসকে পাঠায় এবং এই মেগাস্থিনিস একটি গ্রন্থ লেখে এই ভারত বিবরণ ইতিহাস সম্পর্কে, বা এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে বা মৌর্য সাম্রাজ্যের সময় যে ভারতে আসেন, ভারত বিবরণ একটি গ্রন্থে লিপিবদ্ধ করেন। সেই গ্রন্থের নাম হলো ইন্ডিকা। তাহলে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্থিনিসের লেখা। ঠিক আছে, কখন লিখেছেন? যখন সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্থিনিসকে পাঠিয়েছিলেন, তখন তিনি এই ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন। ইন্ডিকা নামে মেগাস্থিনিসের ভারত বিবরণ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট, শক রাজা রুদ্র দামনের জুনাগড় শিলালিপি থেকে জানা যায় যে মৌর্যরা বস্যজাত ছিল। বস্যজাত, ঠিক আছে, তাহলে মৌর্যরা বস্যজাত ছিল। এটা কোথা থেকে জানা যায়? শক রাজা রুদ্র দামনের, সরি, রুদ্র দামনের জুনাগড় শিলালিপি থেকে জানা যায়। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্র সংস্কৃত ভাষায় রচিত। লেখকের নামে, লেখকের নাম চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা ভারতের ম্যাকিয়া ভ্যালি। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের ম্যাকিয়া ভ্যালি কাকে বলা হয়? কৌটিল্যকে বা বিষ্ণুগুপ্তকে বা চাণক্যকে কি বলা হয়? ভারতের ম্যাকিয়া ভ্যালি। এবং কৌটিল্যের অর্থশাস্ত্র কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। অর্থশাস্ত্র 15টি বই ও 180টি অধ্যায় নিয়ে গঠিত। চাণক্যের পিতার নাম হলো চনক। অর্থশাস্ত্রে 32 জন অধ্যক্ষের উল্লেখ আছে। এই যে পয়েন্টগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরা যদি কোনো একটা বই পড়ো ইতিহাসের, একটা বইতে দেখবে এতগুলো তথ্য একসাথে কোনো বইতেই দেওয়া নেই। আমি অনেকগুলো বই থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, পরীক্ষায় আসার মতো তথ্যগুলো
এক জায়গায় করেছি, ঠিক আছে? তোমরা কোনো একটা বইতে কিন্তু এই সমস্ত তথ্য কিন্তু পাবে না। সেজন্য বলছে ক্লাসগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখবে প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট থেকে প্রথম থেকে ক্লাসগুলো দেখো। আমি একটা ক্লাসে একটা অধ্যায়ের থিওরি ক্লাস পুরোটা কমপ্লিট করে দিয়েছি। হরপ্পা সভ্যতার একটা ক্লাস নিয়েছি, বৈদিক সভ্যতার একটা ক্লাস দিয়েছি। ক্লাসগুলো হয়তো একটু বড় হয়, 30-35 মিনিটের, ঠিক আছে? কারণ অনেকগুলো তথ্য উপস্থাপন করে করি, সেজন্য ক্লাসগুলো একটু বড় হয়ে যায়, ঠিক আছে? দেখবে, একটু সময় নিয়ে দেখবে, তোমাদের কাজে লাগবে। তারপর মৌর্য আমলে আর্থসামাজিক অবস্থা কেমন ছিল তার একটি সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে মুদ্রা রাক্ষসে। এই যে একটা পয়েন্ট, কোশ্চেন হতেই পারে, মৌর্য আমলে আর্থসামাজিক অবস্থার প্রকৃতি কোন গ্রন্থে পাওয়া যায়? নিচে অপশন দিল মুদ্রা রাক্ষস, তারপর ইন্ডিকা, রামচরিত মানস, তারপর এখানে আরো কি কি আছে, অর্থশাস্ত্র, গ্রন্থগুলো দিয়ে দিল। তাহলে এই লাইনটা যদি তোমার জানা না থাকে, তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তাহলে মৌর্য আমলে আর্থসামাজিক অবস্থা কেমন ছিল তার সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষসে। মুদ্রা রাক্ষস হলো গুপ্ত যুগের সময়কালে সংস্কৃতে লেখা একটি নাটক। তাহলে কোন সময়টা লেখা? গুপ্ত যুগের সময়কালে লেখা, সংস্কৃতে লেখা একটি নাটক মুদ্রা রাক্ষস। নেক্সট, ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী চন্দ্রগুপ্তকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থপয়িতা বলেছেন। তাহলে চন্দ্রগুপ্তকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থপয়িতা বলেছেন কি? অপশন থাকতে পারে হেমচন্দ্র রায়চৌধুরী, রাধাকুমুদ মুখোপাধ্যায়, ডক্টর স্মিথ, ঠিক আছে, জন মার্শাল, চার্লস ম্যাসন। অপশনগুলো থাকতে পারে, সঠিক উত্তর হবে হেমচন্দ্র রায়চৌধুরী। তাহলে হেমচন্দ্র রায়চৌধুরী কি বলেছেন? চন্দ্রগুপ্তকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থপয়িতা। ঐতিহাসিক রাধাকুমুদ মুখোপাধ্যায় এর মতে চন্দ্রগুপ্ত হলেন ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট। তাহলে এটা হলো প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের স্থপয়িতা বলেছিলেন হেমচন্দ্র রায়চৌধুরী, এবং ঐতিহাসিক সার্বভৌম সম্রাট, ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট, এটা বলেছেন রাধাকুমুদ মুখোপাধ্যায়। নেক্সট, শেষ জীবনে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেন। তাহলে কোন ধর্ম গ্রহণ করেন? জৈন ধর্ম। শেষ বয়সে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করে এবং জৈন প্রথা অনুসারে মহীশূরের শ্রবণ বেলগোলা নামক স্থানে অনশনে দেহত্যাগ করেন 300 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে কোথায় দেহত্যাগ করেন চন্দ্রগুপ্ত মৌর্য? মহীশূরের শ্রবণ বেলগোলা নামক স্থানে, মহীশূরের শ্রবণ বেলগোলা নামক স্থানে। ওকে, তারপর নেক্সট পয়েন্ট, গ্রাম ছিল মৌর্য শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর। তাহলে সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। যেমন বৈদিক সভ্যতার সর্বনিম্ন স্তর ছিল পরিবার, এখানে মৌর্য শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম, মনে রাখতে হবে। গ্রামের প্রধানকে কি বলা হয়? গ্রামিক। আর গ্রামিকের উপরে ছিলেন গোপ, এবং তিনি 5-10টি গ্রামের প্রধান ছিলেন। তাহলে 5-10টি গ্রামের প্রধানকে কি বলা হতো? গোপ বলা হতো। এটা গ্রামিকের উপরে, ঠিক আছে? গ্রামের প্রধানকে গোপ গ্রামিক বলা হতো, এবং গ্রামিকের উপরে ছিলেন গোপ। তিনি 5-10টি গ্রামের প্রধান ছিলেন। সমাহর্তা ছিলেন জেলার প্রধান শাসনকর্তা। জেলার প্রধান শাসনকর্তা ছিলেন সমাহর্তা। প্রদেশের শাসনকর্তাকে কি বলা হয়? প্রাদেশিক। জেলার প্রধান শাসনকর্তাকে বলা হয় সমাহর্তা, এবং প্রদেশের শাসনকর্তাকে বলা হয় প্রাদেশিক।
তারপর আসবো বিন্দুসার 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ, 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিন্দুসারের সময়কাল। বিন্দুসারের উপাধি কি ছিল? বিন্দুসারের উপাধি ছিল তোমার অমিত্রাঘাত, মানে শত্রু হননকারী, অমিত্রাঘাত। চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে আরোহণ করেন। তিনি অমিত্রাঘাত বা শত্রু হননকারী উপাধি গ্রহণ করেন। তার রাজত্বকালে তক্ষশিলায় বিদ্রোহ দেখা দিলে রাজকুমার অশোক তা দমন করেন। তাহলে বিন্দুসারের সময় তক্ষশিলায় বিদ্রোহ দেখা দেয়, তখন বিদ্রোহটা কে দমন করেন? অশোক। মহাভাষ্য বিন্দুসারকে অমিত্রাঘাত বলতেন। মহাভাষ্য। অ্যান্টিওকাস মৌর্য রাজসভায় মেগাস্থেনিসের বদলে দেইমাকাস বলে এক গ্রিক দূতকে পাঠান বিন্দুসারের পৃষ্ঠপোষকতায়। তাহলে মৌর্য রাজসভায় মেগাস্থেনিসের বদলে কাকে পাঠায়? দেইমাকাসকে। দেইমাকাস বলে এক গ্রিক দূতকে পাঠান বিন্দুসারের পৃষ্ঠপোষকতায়। ঠিক আছে? এবং কে পাঠায়? অ্যান্টিওকাস। অ্যান্টিওকাস মৌর্য রাজসভায় মেগাস্থেনিসের বদলে দেইমাকাস বলে এক গ্রিক দূতকে পাঠান বিন্দুসারের পৃষ্ঠপোষকতায়। মৌর্য রাজাদের মধ্যে বিন্দুসার সর্বপ্রথম দেবনাং প্রিয় উপাধি গ্রহণ করেন। মৌর্য রাজাদের মধ্যে কোন রাজা সর্বপ্রথম দেবনাং প্রিয় উপাধি নেন? বিন্দুসার। বিন্দুসার দেবনাং প্রিয় উপাধি নেন। ওকে। বিন্দুসার অশোককে উজ্জয়িনী ও পরে তক্ষশিলার শাসনভার অর্পণ করেন। বিন্দুসার কাকে শাসনভার দিয়ে দেন? অশোককে। অশোকের শাসনকাল হলো 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র মগধের সিংহাসনে বসেন। কেবলমাত্র মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাটই নন, তিনি ছিলেন সমগ্র বিশ্বের সর্বকালের সর্বদেশের অন্যতম শ্রেষ্ঠ নরপতি। তাহলে অশোক কিন্তু শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, তবে বলেছেন তিনি শুধু সর্বশ্রেষ্ঠ সম্রাটই ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বিশ্বের সর্বকালের সর্বদেশের অন্যতম শ্রেষ্ঠ নরপতি। বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান ও সিংহলী গ্রন্থ মহাবংশতে লিখিত আছে যে, তাহলে বৌদ্ধ গ্রন্থ কি দিব্যবদান ও সিংহলী গ্রন্থ মহাবংশ, দুটি গ্রন্থ মহাবংশ এবং দিব্যবদান, এই দুটি গ্রন্থে লেখা আছে সিংহাসন লাভের পর অশোককে এক গৃহযুদ্ধে লিপ্ত হতে হয়। অশোক একটি গৃহযুদ্ধে লিপ্ত হতে হয় এবং তিনি তার 99 জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসেন। এই কারণে অশোককে চণ্ডাশোক বলা হতো। ঠিক আছে? এবং দীপবংশ ও মহাবংশ পালি ভাষায় রচিত। দীপবংশ মহাবংশ কোন ভাষায় রচিত? পালি ভাষায়। তাহলে অশোককে কি বলা হয়? চণ্ডাশোক। কেন? তিনি তার 99 জন ভাইকে হত্যা করেছেন। এটা কোথায় বর্ণনা আছে? বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান এবং সিংহলী গ্রন্থ মহাবংশতে আছে। এবং মহাবংশ কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। নেক্সট, কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধের পর, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 260 খ্রিস্টপূর্বাব্দে। মতান্তরে 261 খ্রিস্টপূর্বাব্দে। তার রাজধানী তক্ষশিলাতে স্থানান্তরিত করেন। তাহলে কলিঙ্গ যুদ্ধের পর তার রাজধানী কোথায় হয়? অশোকের রাজধানী পাটলিপুত্রে হয়। অশোকের রাজধানী কোথায় হয়? পাটলিপুত্রে। ওকে। মানে বিন্দুসার অশোককে কোথাকার শাসন? উজ্জয়িনী এবং পরে তক্ষশিলা শাসনভার দেয়, কিন্তু তার রাজধানী পরবর্তীকালে পাটলিপুত্রের রাজধানী হয়। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তাহলে অশোক কোন ধর্ম গ্রহণ করেন? বৌদ্ধ ধর্ম। অশোক। এবং জৈন ধর্মকে গ্রহণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য। জৈন ধর্ম গ্রহণ করেন এবং অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বা মঙ্গলীপুত্র তিসা, উপগুপ্ত বা মঙ্গলীপুত্র তিসা এই ব্যাপারে অশোককে প্রভাবিত করেন। 261 খ্রিস্টপূর্বাব্দে
দয়া নদীর তীরে মহাপদ্ম নাভের বিরুদ্ধে অশোক কলিঙ্গ যুদ্ধ করেন। তাহলে কার বিরুদ্ধে কলিঙ্গ যুদ্ধ করেন? মহাপদ্ম নাভের বিরুদ্ধে। কত সালে? 261 খ্রিস্টপূর্বাব্দে বা 260 খ্রিস্টপূর্বাব্দে। এমসিকিউ যেভাবে থাকবে সেভাবে অ্যান্সার করবে। 260 বা 61 মধ্যে যে কোনো একটা থাকবে, দুইটা অপশন কোনোভাবেই থাকবে না। তাহলে মহাপদ্ম নাভের বিরুদ্ধে কলিঙ্গ যুদ্ধ করেন দয়া নদীর তীরে 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক। অশোকের বিভিন্ন উপাধি ও উৎস। অশোকের কয়েকটি উপাধি দেখে নিই। উপাধি, প্রথম উপাধি দেবনাম প্রিয়। ঠিক আছে, তাহলে এই দেবনাম প্রিয় উপাধিটা কাকে দেওয়া হয়েছিল? প্রথম বিন্দুসারকে। এই যে মৌর্য রাজাদের মধ্যে বিন্দুসার সর্বপ্রথম দেবনাম প্রিয় উপাধি পান। ঠিক আছে, তারপর দেবনাম প্রিয় উপাধি ছিল অশোকের। কোথা থেকে নেওয়া হয়েছে? মোনার্কিয়াল নাম উপাধি। মোনার্কিয়াল নাম উপাধি নেওয়া হয়েছে। অশোকা বর্ধনন কোথা থেকে জানা যায়? এটা পুরাণ থেকে। পুরাণ থেকে জানা যায় অশোকের উপাধি ছিল অশোকা বর্ধনন, পুরাণ থেকে জানা যায়। এবং দেবনাং প্রিয় উপাধি ছিল কোথা থেকে জানা যায়? মোনার্কিয়াল নাম উপাধি থেকে জানা যায়। অশোক মৌর্য জুনাগড় শিলালিপি থেকে জানা যায়। জুনাগড় শিলালিপি থেকে জানা যায় অশোকের উপাধি ছিল অশোক মৌর্য। কান্দার শিলালিপি থেকে জানা যায় অশোকের সরি কান্দার শিলালিপি থেকে জানা যায় অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী। এবং প্রিয়দাসী রাজা বরাবর গুহা শিলালিপি থেকে জানা যায়। অশোক তার রাজধানী পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন আহ্বান করেন। তাহলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে কোথায় হয়? পাটলিপুত্র হয়। কার সময় হয়? অশোকের সময় হয়। ঠিক আছে, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে অশোকের সময় তার রাজধানী পাটলিপুত্রে হয়। 187 খ্রিস্টপূর্বাব্দে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম সম্রাট এবং শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ, এবং অশোক ছিলেন শ্রেষ্ঠ সম্রাট। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তার ব্রাহ্মণ পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসন অধিকার করলে মগধের এক গৌরবময় যুগের অবসান হয়, শুরু হয় শুঙ্গ বংশের শাসন। তাহলে বৃহদ্রথকে কে হত্যা করে? পুষ্যমিত্র শুঙ্গ। এবং এই পুষ্যমিত্র শুঙ্গ কে ছিলেন? বৃহদ্রথের ব্রাহ্মণ ছিলেন। এবং তখন থেকে শুঙ্গ বংশের শাসনকাল শুরু হয়। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। অশোক সর্বপ্রথম ভারত সম্রাট যিনি মানুষ ও পশু চিকিৎসা কেন্দ্র হাসপাতাল নির্মাণ করেন। তাহলে কে সর্বপ্রথম মানুষ ও পশু চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল নির্মাণ করেন? অশোক। অশোকের সময় প্রদেশের সংখ্যা ছিল 5টি। কি কি প্রদেশ ছিল? উত্তরাপথ, অবন্তিরট্ট, দক্ষিণাপথ, প্রাচ্য, কলিঙ্গ। উত্তরাপথের রাজধানী তক্ষশিলা, অবন্তিরট্ট রাজধানী উজ্জয়িনী, দক্ষিণাপথ রাজধানী সুবর্ণগিরি, প্রাচ্যের রাজধানী পাটলিপুত্র এবং কলিঙ্গের রাজধানী তোষালী। লাস্ট পয়েন্ট, মৌর্য সাম্রাজ্যের পতন। আমরা মৌর্য পরবর্তী যুগের যে ক্লাসটি হবে সেখানে আমরা এই শুঙ্গ বংশ, তারপর কান্য বংশ, বকাটক বংশ, অন্যান্য বংশগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের লাস্ট পয়েন্ট, মৌর্য সাম্রাজ্যের পতন। অশোকের মৃত্যু 232 খ্রিস্টপূর্বাব্দে। অল্পকাল পরেই মৌর্য সাম্রাজ্য ভেঙে পড়ে। 187 খ্রিস্টপূর্বাব্দে এই বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে সেনাধ্যক্ষ পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসেন এবং মগধের শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হিসাবে অনেকে অনেক মতামত দিয়েছেন। অশোকের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা এবং এই কারণে ব্রাহ্মণ্য সম্প্রদায়ের বিদ্রোহের কথা বলে থাকেন, কিন্তু এই মত যুক্তিযুক্ত নয়। অনেকে আবার অশোকের অহিংস নীতিকে দায়ী করেন। অশোকের অহিংস নীতিকে দায়ী করেন। ঠিক আছে, কিন্তু ডক্টর থাপার এই মতের অসারতা প্রমাণিত করেছেন। মৌর্য সাম্রাজ্যের
পতনের প্রকৃত কারণ হিসাবে কি দেখিয়েছেন? উত্তরাধিকারীদের দুর্বলতা এবং উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা, অভিজ্ঞ আমলাতন্ত্র ও প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান ও জাতীয়তাবাদের চেতনার অভাব প্রকৃতিকে দায়ী করা হয়, অভাব প্রভৃতিকে দায়ী করা হয়। এবং এটা কে বলেছেন? ডক্টর রমিলা থাপা। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই কমপ্লিট এবং মৌর্য সাম্রাজ্য শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা মৌর্য পরবর্তী যুগ নিয়ে আলোচনা করব। মৌর্য পরবর্তী যুগ। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের দিন নতুন ক্লাস।